হ্যালো ভিউয়ার্স, আমি বের ইসলাম। আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিও লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না। আরশাদ তার ফ্লুজির জন্য রান্নায় মশগুল। পাশে বসে ফ্লুজি আনিমার সাথে বিশেষ আলাপে মত্ত আছে। তাদের আলাপটা আজ নির্ধারিত কোনো বিষয় নিয়ে নয়, হুটহাট এটা ওটা মাথায় আসছে। মামের সেই কথা নিয়েই গল্প জুড়েছে। কড়াইতে চিংড়ি মাছগুলো ভেজে একটি প্লেট নিল আরশাদ। চিংড়ি ভাজার ঘ্রাণে খুশবুর নাকে যেন সুরসুরি দিল। একবার আরশাদের দিকে আর একবার তাকালো চিংড়ি মাছের দিকে। আরশাদ বুঝলো তার ফ্লুজির চাওয়া। প্লেট বাড়িয়ে দিয়ে সে বলে, যতগুলো খেতে পারো খাও, কোনো নির্দিষ্টতা নেই। একগাল হাসে ফ্লুজি। আনিমা তখন বলে বসলেন আর এক সাংঘাতিক কথা। এই খুশবু, রোহানের বিয়ে গতকাল আবার ভেঙেছে জানিস? ছেলের নাকি কাল কাবিন ছিল। এবারের তো বিয়ে ভাঙার কথা। কথাটি বলে আর চোখে আরশাদের দিকে তাকালো খুশবু। আগের বার রোহনের গার্লফ্রেন্ড বাড়ি অবধি এসে ঝামেলা করার সাহস পাওয়ার মূল মন্ত্র ছিল আরশাদ। সেই মেয়েটাকে আরশাদ ইন্ধন দিয়েছে বলেই মেয়েটা নিজের সাহসিকতা দ্বিগুণ অনুভব করে মাঠে নেমে পড়ে। তাহলে এবার কে ঝামেলা পাকালো? আরশাদ তার ফ্লুজির চাউনিতে ঠোঁট বাঁকায়। খুশবু তখন আনিমার কথাই মগ্ন। এবারে কাবিনী মেয়ের বাড়ি গিয়ে বিয়ে ভাঙা হয়েছে। তবে আচ্ছা, তবে আগের বার যে প্রেমিকাটা এসেছিল ও নাকি সে নয়, এই মেয়েটা আরেকজন। খুশবু ভীষণ কেলো। কি সাংঘাতিক কথা! এই ছেলের কয়টা নিয়ে চলে? আরশাদের ভিলায় তখন উপস্থিত হয় এলিনা। মেয়েটার হাতে এক বাটি চিকেন ফ্রাই। এলিনাকে দেখেই খুশবুর এক গাল হাসলো। ভাবিমণি, ফুফি পাঠিয়েছে তোমার জন্য। আরশাদ টমেটো কিউব করছিল। এলিনার কথা শুনে ফোড়ন কেটে বলে, কেন, আমার জন্য দেয়নি? ফুফি তো তোমার কথা উল্লেখ করেনি, তোমার বকে দিয়েছে, তাতে তুমি হ্যাপি থাকো। রেগে আছো কেন কিউটি? আরশাদের প্রশ্ন এলিনার রাগ যেন আরও তীব্র হলো। খুশবুর কাঁধে মাথা দিয়ে অভিমানে তাকিয়ে রইল অন্যদিকে। এই স্বাভাবিক ব্যাপারটা আরশাদের ভালো লাগলো না। তার ফ্লুজির কাঁধে এই মেয়ের স্থান কেন? আরশাদ হাতের ছুরি নিয়ে এগিয়ে এলো এলিনার কাছে এবং কৌশলে মেয়েটিকে ভয় দেখাতে ছুরি বুক বরাবর তাক করতে এলিনার চিৎকারে খুশবুর কানের পর্দা যেন ফেটে গেল। হ্যাঁ, এত জোরে কেউ চিৎকার করে? ভাইয়া মেরে ফেলবে তো। এলিনা ভয় নিয়ে পড়ল আরশাদকে। আরশাদ ছুরিটা দিয়ে ইশারা করে বলে, না মা, রব না। আগে বলো রেগে আছো কেন? তোমাদের জন্য আর কোনোদিন অপেক্ষা করব না। ডেনিস্টে যাবে না, আমাকেও তো ফিরতে হবে, বোঝার চেষ্টা করো। ভেনিস তো বললেই যাওয়া যায় না? যাব যখন বলেছি অবশ্যই যাব। আগে হাতের কাজটা গুছিয়ে আনতে দাও। এলিনা যেন অসন্তুষ্ট হলো। পিট চোখে তাকিয়ে রইল আরশাদের পানে। ইতিহাস ঘেরা রোম শহরটা তো পর্যটনের অভাব নেই। পুরনো ইতিহাসকে জানার আগ্রহে দর্শনের হাজার হাজার মানুষ ছুটে আসে এই শহরে। আরশাদের আজকে যাত্রা পৃথিবীর সপ্তম আশ্চর্যের বস্তু কলোসিয়ামে। ঘুরতে যাওয়ার নাম উঠতে এই স্থানটি খুশবু নিজের পছন্দ করে। সে জানে কলোসিয়ামের ইতিহাস। সবচেয়ে বড় ব্যাপার, পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি বিষয় তার স্বচক্ষে দেখার সুযোগ এসেছে। এই সুযোগ মিস করা মানে অনেক বড় বোকামি। আরশাদের যাত্রা শুরু হয়ে যায় সকাল থেকে। অনেকটা রাস্তা যাওয়ার পর খুশবু দেখতে পেল বিশাল একটা প্রাচীর। মেয়েটার পুঁথিগত বিদ্যা জানান দিল, হ্যাঁ, ওটাই কলোসিয়াম। খুশবু পুলকিত হলো। তার চাহনি আরশাদকে আরও বেশি রোমাঞ্চিত করে। এই মেয়েটাকে নিয়ে দেশ বিদেশে ঘুরলে কেমন হয়? আরশাদ মনে মনে সিদ্ধান্ত নিয়ে বসলো, তার ফ্লুজিকে নিয়ে এসে দেশ বিদেশে ঘুরবে। গাড়ি পার্কিং করে কলোসিয়ামের দিকে অগ্রসর হলো আরশাদ। ফ্লুজির হাত জড়িয়ে প্রশ্ন করে, গ্ল্যাডিয়েটর মুভিটা দেখেছিলে? হ্যাঁ, দেখেছিলাম। তাহলে নিশ্চয়ই কলোসিয়াম সম্পর্কে তোমার ধারণা আছে।
তা তো আছেই। আরশাদ এবং ফ্লুজি একসাথে প্রবেশ করলে কলসিয়ামে। আরশাদের তেমন ভাবাবেগ না দেখা গেলেও ফ্লুজির চোখ জুড়ে আনন্দরা ঠিকরে পড়ছে। আরশাদ মেয়েটার চোখে তাকিয়ে যে তৃপ্তি পাচ্ছে সেই তৃপ্তি জনম ভোর ফুরাবে না। কলসিয়ামের সীমানায় যত প্রবেশ করছিল ততটা অবাক করছে খুশবুকে। আজ 2000 বছর পরেও রোদ, বৃষ্টি, ঝড়, জাহান কাঁপানো ভূমিকম্প করে আর পাথরচোরেদের দৌড়ান্ত উপেক্ষা করে কালের ভয়ঙ্কর গ্রাসের নানান সাক্ষী আপন শরীরে নিয়ে আমাদের সামনে তা গর্ব নিয়ে দাঁড়িয়ে আছে তো আধুনিক যুগের মিলন কেন্দ্র হয়ে। কলসিয়ামের ভিতর ঢোকার সৌভাগ্য হলো খুশবুর। সে এক গায়ে কাঁটা দেওয়া অনুভূতি। সরি গ্যালারি, কুলিন আর সাধারণ জনগণের জন্য পৃথক বসার ব্যবস্থা, সর্বময় ক্ষমতা অধিকারী সিজার আর সিনেটরদের জন্য আলাদা আলাদা বিশাল বহুল কক্ষ। কলসিয়ামের কেন্দ্রস্থল প্রায় গোলাকৃতি। এক মাঠ থাকার কথা, যেমনটা পুঁথিপত্রে পড়া হয়েছিল বা মুভিতে এবং শিল্প চিত্রকর্মে দেখানো হয়েছিল, তা কিন্তু সময়ের সাথে সাথে বিশ্বের সবচেয়ে বড় কলসিয়ামটির পটাতন ভেঙে পড়েছে অনেক আগেই। আরশাদ খুশবুর সঙ্গে কিছু ছবি তুলল। চারিদিকে কাপল, ওয়েস্টার্ন পরা বিদেশিদের ভিড়ে কয়েকজন বাঙালি দেখা গেল। এই বিদেশিদের বুকে বাঙালিদের মায়াবী মুখখানি দেখলে খুশবুর স্বস্তি পায়। তার পাশে দাঁড়ানো আমৃত্যুর সাথী আরশাদ, যে কি না নিজেও ভিনদেশি। খুশবু আরশাদের পাশাপাশি হাঁটছিল। মেয়েটা আরশাদের দিকে তাকিয়ে বলে, কলসিয়াম যদি পৃথিবীর সপ্তম আশ্চর্যের বিষয় হয়, তবে আমার কাছে অষ্টম আশ্চর্যের বিষয় কি জানেন? আজ সকাল থেকে আপনি আমার পাশাপাশি ছিলেন কিন্তু একবারেও চুমু খাননি, খেতে বাধ্য করেননি। আশ্চর্য, এ তো মহা আশ্চর্য। আরশাদ থমকে যায়, ভ্রুকুচকে তাকাই খুশবুর পানে। হ্যাঁ, তাই তো, মেয়েটাকে সারাদিন অস্থির করে রাখা আরশাদ আজ এতটা ভালো হয়ে গেল। মূলত সে সময় পায়নি। কলসিয়ামে আসার আগে সে তাকে কতটা তাড়াহুড়ো করে আসতে হয়েছে একমাত্র সে নিজেই বোঝে। আরশাদ খুশবুকে সন্নিকটে আনলো। মেয়েটার পিটপিট চাহনিতে মাদকতা মিশিয়ে আনলো বহু গুণ। হানি, এই কথা বলা কি খুব জরুরি ছিল? চলো, গাড়িতে ইচ্ছে মতো হবে। আশাদ, ঘুরতে এসেছি, রোমান্স করতে নয়। আমার এনার্জি জিরোতে নেমে গেছে, ফুল করে দাও যান। আশাদ, দূরে যান। তুমি কাছে এসো। আরশাদ ভিড়কে পরোয়া না করে চট করে অতি দ্রুত ঠোঁটে ঠোঁট মেশালো সে। যদিও কয়েক সেকেন্ডের ব্যাপার, কারো নজরে আসেনি। খুশবু তেতে উঠল, আরশাদের পিঠে ঘুষি দিয়ে বলে, আপনি আস্ত একটা নির্লজ্জ। আমার আশেপাশে সব নির্লজ্জ, তাই আমিও একই ধাঁচের। আরশাদ এবং খুশবু তারা ক্রমশ সামনের দিকে গেল। কত কি অজানা সব তাদের চোখে পড়ে। শব্দ তারা জানে না, তাদের ধারণাতে নেই। প্রাচীরের ভেতর সারি সারি ছোট্ট কামরাগুলো ব্যবহার হতো পশুর খাঁচা, খাদ্যের গুদাম আর গ্ল্যাডিয়েটরদের বিশ্রামাগার এবং শরীরচর্চা ক্ষেত্র হিসাবে খুশবু যতটা দেখেছিল ঠিক ততটাই অবাক হচ্ছিল। এত বছর পূর্বে এত নিখুঁত গড়নে মঞ্চ, তাও কি না কালের পর কাল টিকে আছে। বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি হলো ইতালির রোম শহরে অবস্থিত কলসিয়াম। এটি মূলত একটি ছাদবিহীন মঞ্চ, চারতলা অনেকটা বৃত্তাকার মঞ্চটি তার নির্মাণ শৈলীর কারণে এখনও মানুষের বিস্ময় জাগায়। এখানে বসেই মানুষ ও প্রাণীদের নানান ধরনের খেলা, প্রদর্শনী ইত্যাদি উপভোগ করত তৎকালীন রোম সম্রাটরা। কলসিয়ামে প্রায় 50,000 দর্শক একসঙ্গে বসতে পারত। বিস্ময়কর এই মঞ্চটি অনেক করুণ ও বীভৎস কাহিনীর সঙ্গে যুক্ত। এই কলসিয়ামেই অনুষ্ঠিত হতো যোদ্ধাদের লড়াই প্রতিযোগিতা। লড়াইরত যোদ্ধাদের বলা হতো
গ্ল্যাডিয়েটর। মৃত্যুর আগ পর্যন্ত একজন গ্ল্যাডিয়েটর আর একজন গ্ল্যাডিয়েটরকে ঘায়েল করার চেষ্টা করত। লড়াই করতে করতে এই গ্ল্যাডিয়েটররা রক্তাক্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ত। গ্যালারিতে বসে এই দৃশ্য দেখে উল্লাসিত হতেন সম্রাটসহ দর্শকরা। অমানবিকভাবে এমন অসংখ্য মানুষের প্রাণহরণের সাক্ষী এই কলোসিয়াম। কলোসিয়ামটি নির্মাণ কাজ শুরু হয় 72 খ্রিস্টাব্দে। ফেরিয়াস বংশের সম্রাট ভেসপাসিয়ান এটি নির্মাণ করেন। তিনি এটির নাম রেখেছিলেন এমপি। থিয়েটারিয়াম ফেরিয়াম 7 বছরে 3 তলা পর্যন্ত নির্মাণ করে আকস্মিকভাবে মারা যান ভেসপাসিয়ান। পরে তার ছেলে সম্রাট টাইসান এর নির্মাণ কাজ শেষ করেন। টাইসান ফেরিয়ামের নাম পাল্টে নতুন নাম রাখেন কলোসিয়াম। পৃথিবীর নিষ্ঠুরতম সম্রাটদের মধ্যে ছিলেন টাইটাস। তিনি কলোসিয়ামের গ্ল্যাডিয়েটর মরণোপন্ন লড়াইয়ের সূত্রপাত করেন। প্রায় ধ্বংসপ্রাপ্ত এই কলোসিয়ামটি অতীতের নিষ্ঠুর আর বিস্ময়ের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে। কলোসিয়ামের কারণে রোম নগরী রক্তের আর হত্যার শহর বলেও ডাকা হতো একসময়। বিশ্বের অনেকেই হয়তো জানেন না, লাখো রাজবন্দী, যুদ্ধবন্দী, কৃতদাস আর মৃত্যুদণ্ডপ্রাপ্ত অসহায়দের রক্তে সিক্ত হয়েছে কলোসিয়ামের মাটি এবং প্রতিটি ধূলিকণা। অদ্ভুত কাঠামো ইমারতটি প্রতিটি ইট, কাঠ, পাথরে মিশে আছে নিহতদের অন্তিম নিঃশ্বাস। রক্তপিপাসু রোম সম্রাটদের বিকৃত আনন্দের খোরাক জোগাতে গিয়ে কত মানুষ প্রাণ হারিয়েছে এই বধ্যভূমিতে। ইতিহাস তার সঠিক হিসাব রাখেনি। শুধু মানুষই নয়, কলোসিয়ামের মাটিতে অজস্র বন্য জীবজন্তুর রক্তও মিশে আছে। সম্রাটদের নির্দেশে রাজকোষের অর্থে সে সময় এক বিশেষ খোলার জন্য উত্তর আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমদানি করা হতো হাজারো হাজারো হাতি, গন্ডার, সিংহ, ভাল্লুকের সঙ্গে হাতির সঙ্গে বুনো মহিষ বা গন্ডারের সঙ্গে হাতির লড়াই দেখত হাজারো বিশ্ব সম্ভ্রান্তরা। পশুদের মৃত্যুবেদনায় হুঙ্কারের সঙ্গে উল্লাসে ফেটে পড়ত পুরো গ্যালারি। কলোসিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে 9,000-এরও বেশি পশুর প্রাণ গিয়েছিল। তবে দীর্ঘদিন পশু লড়াই আর এগুলোর করুণ মৃত্যু দেখতে দেখতে একঘেয়েমি বোধ করেন সম্রাট টাইটাস। পশুর স্থলে মানুষে লড়াইয়ের ধারণা এলো তার মনে। আর পশুর খেলা বন্ধ করে শুরু করা হলো মানুষের রক্ত হোলি খেলা। শুরু হলো মানুষের মৃত্যুর করুণ ও বীভৎস কাহিনী। যুদ্ধবন্দীদের মরণাপন্ন লড়াই যতক্ষণ না দুইজনের একজনও মৃত্যু হতো ততক্ষণ পর্যন্ত চলতো সেই দৈত্য লড়াই। কিন্তু মাত্র 100টি খেলা দেখার সৌভাগ্য হয়েছিল টাইটাসের। এরপর হঠাৎ করে একদিন বদ্ধ উন্মাদ হয়ে যান তিনি। বদ্ধ হয়ে যাওয়া এই খেলা লম্বা বিরতি 68 খ্রিস্টাব্দ ব্রুটাস ভ্রাতৃদ্বয় ফের চালু করেন। ঐতিহ্যবাহী এই খেলা তারা গ্লোডিয়াস বা খাটো তরবারির লড়াই চালু করেন। লড়াইকারীদের বলা হতো গ্ল্যাডিয়েটর। লড়াই চলাকালে কোনো এক গ্ল্যাডিয়েটর আহত হয়ে পড়ে গেলে উল্লাসে ফেটে পড়ত পুরো কলোসিয়াম। মৃত্যু ভয় ভীত ক্ষতবিক্ষত গ্ল্যাডিয়েটর রেওয়াজ অনুযায়ী হাত তুলে সম্রাটের করুণ প্রার্থনা করত, প্রাণভিক্ষা চাইত। মঞ্জুর করা বা না করা সম্পূর্ণ সম্রাটের মন মেজাজের উপর নির্ভর করত। সম্রাটের বাঁ হাতের বুড়ো আঙুলটি আকাশে নির্দেশ করলে অপর গ্ল্যাডিয়েটর বুঝে নিত যে তাকে ছেড়ে দাও, কিন্তু ভূমির দিকে নির্দেশ করার অর্থ তাকে শেষ করে দাও। রোমের দুর্ধর্ষ শাসক জুলিয়াস সিজে বসে 300 গ্ল্যাডিয়েটরের লড়াই উপভোগ করেন, আর সম্রাট টারজান উপভোগ করেন 5,000 দৈত্য যুদ্ধ। খ্রিস্টানদের ধর্ম অনুযায়ী হতো কলোসিয়ামে। সেখানে ভ্যাটিকানের সর্বোচ্চ খ্রিস্টান ধর্মগুলো উপস্থিত থাকেন।
অংশ নিতেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও। সেখানে এক ধর্মীয় উৎসবে উপস্থিত প্রত্যেককে কলসিয়ামে এক মুঠো করে মাটি উপহার দিতে চেয়েছিল পোপ গ্রেগরি, কিন্তু কেউই তা নিতে রাজি হয়নি। তাদের অভিযোগ, এই মাটি হাতে নিয়ে চাপ দিলে এখনও বের হবে তাজা রক্ত। এই মাটিতে রয়েছে রক্তের গন্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যত রক্ত ঝরেছে তার চেয়ে অনেক বেশি রক্ত ঝরেছে রোমের কলসিয়ামের এই মাটিতে। শতাব্দীর পর শতাব্দী চলে সেই বীভৎস জঘন্যতম প্রাণ সংহারী দৈত্য যুদ্ধের ইতিহাসের নিবিড় সাক্ষী হয়েও আজ দাঁড়িয়ে আছে বিশেষ নির্মাণ শৈলীর ওই কলসিয়াম। যত গড়িয়ে গেল সূর্যের তেজ তত প্রখর হলো। খোলা মঞ্চ কলসিয়ামে সব রোদ যেন খুশবুর মাথায় ঢুকে পড়েছে। টকবক করে উঠছে উত্তপ্ত মস্তিষ্ক। খুশবু আর দাঁড়াতে চাইল না। চোখের পিপাসা মিটিয়ে ফিরে আসতে হচ্ছে তার। সামনে যত অগ্রসর হলো ততটাই পেছনে ফেলে এলো কালের ইতিহাসের কলসিয়াম। রাজ্যের ঘেরা রোম শহরের ইতিহাস যদি বলতে হয় তবে মাসের পর মাস ফুরিয়ে যাবে। রোমানরা ছিল উন্নত জাতি। বর্ণমালা, সৃষ্টি, সাহিত্য, স্থাপত্য, শিল্প, দর্শন, ইতিহাস, ভাস্কর্য শিল্প এবং আইন কোনো অংশে তারা পিছিয়ে ছিল না। কলসিয়াম ভ্রমণ শেষে বিকেলে বাসায় ফিরে ঘুম দিল খুশবু। আরশাদ তাকে জ্বালায়নি। খুশবুকে ঘুমে রেখে আরশাদ কাজ করছে। ইতালির বুকে যখন আধার নামলো তখন ঘুম ভাঙল খুশবুর। মেয়েটা আড়মোড়া কাটিয়ে উঠে বসতে দেখতে পেল আরশাদ তার জামা কাপড় গুছিয়ে বিছানায় রেখেছে। হঠাৎ মনে প্রশ্ন জাগে খুশবুর। আশাদ এসব নামালেন কেন? ফ্লুজি, আমার বন্ধুরা তোমাকে ডিনারে ইনভাইট করেছে। খুশবুর বুকের ভেতরটা ধক করে উঠল। মুহূর্তে পাল্টে গেল মুখের ভাব। খুশবুর আতঙ্কগ্রস্ত চাউনি আরশাদের চোখ এড়ালো না। না না, আমি যাব না। আরশাদ এগিয়ে এলো। খুশবুর হাতের ভাঁজে নিজের হাত পুড়ে বলে, জান, এত না না করছো কেন? আমি আছি তো। ওরা এতবার বলছে, না করতে পারলাম না। তাছাড়া দেখা তো হবেই, হোক সেটা আজ আর কাল। ব্ল্যাক জিন্স, ব্ল্যাক টপ, গলায় ঝোলানো ব্ল্যাক স্কার্ফ, দুটো ঠোঁট নুড লিপস্টিকে রাঙানো। আরশাদ আগাগোড়া দেখল। তার ফ্লুজি তার উদ্দীপ্ত চাহনি খুশবুকে জানান দেয় আরশাদ কতটা এক্সাইটেড। আরশাদ কিঞ্চিত হাসে। খুশবুর গালে ঠোঁট মিশিয়ে বলে, লুক লাইক ব্ল্যাক কুইন। আর কিছু? মাই ব্ল্যাক কুইন। আর কিছু? ব্ল্যাক ডায়মন্ড। আর কিছু? সো হট। হাতের ব্যাগটা আরশাদের দিকে ছুঁড়ে মারল খুশবু। কথা থামিয়ে ব্যাগটি ধরে ফেলল আরশাদ। খুশবুর গোমরা মুখখানি দেখে বোঝাই যাচ্ছে মেয়েটা কত বিরক্তি নিয়ে আছে। আরশাদ হাত বাড়িয়ে দিল খুশবুর দিকে। খুশবু সেই হাতে হাত রাখতেই মেয়েটাকে টেনে আনলো সে। এবার তো যাওয়া যাক। আশাদ, আমি ওনাদের সাথে কিভাবে নিজেকে মানিয়ে নেব? আমার কেমন কেমন যেন লাগছে। ওরা ফ্রেন্ডলি দেখবে, তুমি সহজ হতে পারবে ওদের সাথে। আরশাদ যতই অভয় দিল, খুশবু তো জানে তার মনে কি চলছে। অচেনা মানুষ, অচেনা পরিবেশ, এদের সামনে নির্ঘাত সে দম বন্ধ হয়ে মরবে। আরশাদ ফ্লুজির কোমরে হাত রাখল। সে আজ নিজেও ব্ল্যাক শার্ট পরেছে। আজ দুজন ম্যাচিং, দেখতেও তাদের পারফেক্ট লাগছে। আলিশান রেস্টুরেন্টের চারিদিকে মোটামুটি নীরবতা। তেমন কারো কোনো কথার আওয়াজ আসছে না। সবাই মন দিয়ে খাবার খাচ্ছে, টুকটাক আলাপ ছাড়ছে, কিন্তু এই আলাপের আওয়াজ অনেক কম। খুশবু মাত্র রেস্টুরেন্টে প্রবেশ করলো। একটি লম্বা টেবিলে একদল ছেলেকে দেখে আর বুঝতে বাকি নেই আরশাদের বন্ধুরা নিশ্চয়ই এরাই। হলেও তাই। আরশাদ বন্ধুদের দেখে হাত মেলালো। বন্ধুদের মাঝে উল্লাস সেরে সবার মনোযোগ ভিড়ল ফ্লুজির দিকে। সবাই যেন চিড়িয়াখানার বাঘ দেখছে। অবাক পানে সবাই তাকিয়ে আছে আরশাদের ফ্লুজির পানে।
একদল ছেলে পরপর হাত বাড়িয়ে বলে, হ্যালো, আই এম ডিলান। হ্যালো, আই অ্যাম আদনান। হ্যালো, আম কডি। হ্যালো, আই অ্যাম অ্যালন। খুশবু ঘাবড়ে গেল। সবার হাস্যোজ্জ্বল মুখটা তাকে বারবার নার্ভাস করে তুলছে। সবার সাথে পরিচিত হলো খুশবু। এর মাঝে রেস্টুরেন্টে প্রবেশ করলো জন। লম্বা চওড়া দেহের অধিকারী জন এগিয়ে এসে সবার উদ্দেশ্যে সরি জানালো। জনকে দেখে আরশাদ কিছুটা অবাক। কই, সে তো জানে না জন আসবে। ফ্লুজি জনের পানে তাকালো। জন মুহূর্তে অপ্রস্তুত হয়ে পড়ল। যদিও সে জানতো আজ সে এই মেয়ের মুখোমুখি হবে, কিন্তু হঠাৎ তার ঘাবড়ে যাওয়ার কারণটা নিজেই খুঁজে পেল না। জন হাত বাড়ালো খুশবুর দিকে। হ্যালো আমাজন, ইউ লুক লাইক ব্ল্যাক কুইন। জনের মন্তব্যে আরশাদের মুড পাল্টে গেল। জনের প্রতি তার প্রকাশ পেল ক্ষোভ। ডিলান আরশাদের চাহনি বুঝতে পেরে জনকে বলে, জন ভাইয়া প্লিজ বসুন। কেমন আছেন আপনি? অনেক দিন পর এলেন। জন বসল। আরশাদ ডিলানের পানে তাকিয়ে বলে, জন ভাইয়ার কি আসার কথা ছিল? না মানে আজ তো বন্ধুদের মিট করার কথা। তোমার ওয়াইফ কি সবার ফ্রেন্ড? না মানে সে তাহলে এখানে কি করছে? আজ নাকি ফ্রেন্ডরা মিট করবে। আরশাদ পাল্টা জবাব দেওয়ার আগে এলন বলে, এই তোমরা চুপ করবে? আজকে মিট শুধুই আমরা ভাবির সাথে করতে এসেছি। প্লিজ সবাই চুপ করো। আরশাদের পানে তাকিয়ে সবাই ঢোক গিলল। এই ছেলে একবার যদি রেগে যায় তবে সবটা লণ্ডভণ্ড করে ছাড়বে। ডিলান, ক্যাডি, অ্যাডেন সবাই ফ্লুজিকে দেখছে জহুরির চোখে। জন কলগাল বলে যে মেয়ের ছবি দেখিয়েছিল তার সাথে খুশবুর হুবহু মিল। আশ্চর্য! তারা তো আশা করেছিল জন এবং ফ্লুজির মুখোমুখি হলে বিস্ফোরণ ঘটবে, কিন্তু ফ্লুজির ভাবাবেগ স্বাভাবিক। মেয়েটা শুরুতে যেমন নার্ভাস আছে, এখনও ঠিক একই অবস্থা। জন সবার সহিত চোখাচোখি করলো। আরশাদ নিজের মেজাজ সামলে খাবার অর্ডার করলো। বন্ধুরা সবাই ইতালিয়ান ফুড অর্ডার করলো। এদিকে খুশবু এসব খাবারে অভ্যস্ত নয়, তাই মেয়েটার জন্য বেছে বেছে খাবার অর্ডার করলো আরশাদ। জন আরশাদের সিনিয়র, তাই চাইলেও কিছু বলতে পারবে না সে। সিনিয়রদের সাথে বেয়াদবি অন্তত যায় না। কডি ভদ্রতার হাসি দিয়ে খুশবুকে বলে, আপনি পড়াশোনা করছেন? প্রশ্নটা যেহেতু এবার খুশবুকে সরাসরি করা হয়েছে, তাই মেয়েটা ঢোক গিলল। ইংরাজিতে টুকটাক কথা বলতে পারে সে, কিন্তু এদের সামনে যদি আটকে যায় মান সম্মান জানালা দিয়ে পালাবে। খুশবু ধীরে ধীরে বলে, জি। আপনার বাড়িতে কে কে আছে? মা, বাবা এবং আমি। আরশাদের সাথে আপনার পরিচয় কিভাবে? না মানে প্রেমটা শুরু হলো কি করে? খুশবু থমকে গেল। এবার সে কি বলবে? সে তো আরশাদের ফ্লুজি নয়। আরশাদ তো এইসব কথা মানতেও চায় না। মূলত আরশাদের সাথে তার আগের ফ্লুজির পরিচয় কিভাবে, খুশবু সেসব কিছুই জানে না। খুশবুর নীরবতা আরশাদ বুঝতে পারে। সবার উদ্দেশ্যে আরশাদ বলে, আমাদের পরিচয় রিলেশনের সব কারো অজানা নয়, নতুন করে জেনে কি করবি? সবাই মাথা দোলালো। অ্যাডেন ফ্লুজির উদ্দেশ্যে বলে, রাশেদের মাথার তার 2-3কে ছিঁড়ে গিয়েছে, আপনি সেটা জানেন? সে তো মেন্টালি সিক, সেটা তার ফুলজির জন্য, অথচ আপনার জন্য হয়েছে। খুশবু বিষম খায়। আরশাদ বন্ধুদের দিকে তাকাতে সবাই দাঁত কেলিয়ে হাসে। সবাই তো খুশবুর উত্তরের আশা করছে। মেয়েটা গ্লাস ভর্তি পানি গিলে বলে, পাগল হলেও আমার, ভালো হলেও আমার, সব মিলিয়ে সে আমার। আরশাদ ফ্লুজির কাছে এমন উত্তর আশা করেনি। হয়তো সে এড়িয়ে যেত, কিন্তু তার ভাবনা মিথ্যে হলো। ফ্লুজি 2 লাইনের একটা উত্তর তার বুকে প্রশান্তির ঢেউ খেলে গেছে। মস্তিষ্কে আজ আন্দোলন শুরু করেছে। এই মেয়েটাকে আরও ভালোবাসতে হবে। যতটা ভালোবাসলে অতীত আর ভবিষ্যতে ভুলে জীবনটা শুধু আশাদের সহিত লেপ্টে থাকে।
বন্ধুরা সবাই হৈ হৈ করে উঠল। নীরব রেস্টুরেন্টে তারা চেঁচামেচিতে আশেপাশের সকলে একবার করে আর চোখে তাকালো। জন কোনো প্রতিক্রিয়া জানালো না। অর্ডারকৃত খাবার আসতেই সবাই খাবারে মনোযোগ বসালো। সবাই স্বাভাবিক হতে পারলেও জন স্বাভাবিক হতে পারে না। তার চোখে ভেসে উঠছে সেই রাতের কথা। ফ্লুজির উন্মুক্ত শরীরের ভাঁজে ভাঁজে কিভাবে নিজেকে জড়িয়ে নিয়েছিল, ভাবতেই মনটা পুলকিত হয়। দুটো মেয়ের সাথে সে লিভিনে ছিল। কই, তাদের জন্য জনের মনটা এতটা খচখচ করেনি যতটা ফ্লুজির জন্য করছে। বাঙালি মেয়েটা জনকে যে তৃপ্তি দিয়েছে সে তৃপ্তি আর কেউ দিতে পারেনি। এই জন্যই কি আরশাদ এই মেয়েকে নিজের গুহায় এনেছে? আচ্ছা, আরশাদ কি সবটা জেনে শুনে এমন করেছে, নাকি ফ্লুজি কলগাল কেরিয়ার ছেড়ে বেরিয়ে এসেছে? জন এসব ভাবতে পারে না। আচমকা তার দেহের ক্ষুধা বৃদ্ধি পেয়েছে অত্যন্ত। আর একটা রাতের জন্য ফ্লুজির যদি তার হতো, এইসব ভাবা হয়তো বৃথা। জন ফ্লুজিকে বাজিয়ে দেখতে বলে, আমি বাংলাদেশে গিয়েছিলাম, কক্সবাজার। 1 সপ্তাহ থেকেছিলাম। অনেক সুন্দর প্লেস। আপনি কক্সবাজার গিয়েছেন? না, আমার কখনো দূরে কোথাও যাওয়া হয়নি। জন সহ বাকিরা চোখাচোখি করে। জনের সাথে ফ্লুজির দেখা হয়েছিল কক্সবাজার, বিলাসবহুল এক। জন সন্দিহান কণ্ঠে বলে, সিরিয়াসলি? মিথ্যা বলছেন কেন? কক্সবাজার আপনি যাননি? না। অকপটে স্বীকার করলো খুশবু। সে কখনো কক্সবাজার যায়নি। জন উত্তেজিত হলো, তার গলার স্বর ক্রমাগত বাড়ল। আপনি কক্সবাজার গিয়েছিলেন, মিথ্যা বলছেন কেন? নাকি স্বীকার করতে চাচ্ছেন না? ফ্লুজি ঘাবড়ে গেল। দ্রুত পানি গিলে তাকালো আরশাদের পানি। না, জনের এমন আচরণ আরশাদের ভালো ঠেকলো না। সে বিরক্ত হয়ে বলে, ও যখন বলেছে যায়নি, তাহলে আপনি এমন করছেন কেন জন ভাইয়া? জন বুঝতে পারে সে একটু বাড়াবাড়ি করে ফেলেছে কথাগুলো। আশ্চর্য, এত সুন্দর একটা জায়গায় উনি যায়নি, তাই আমার অবাক লাগলো। সবার মাঝে ঠেকল নীরবতা। অ্যালন জনের হাত চেপে ধরল, ইশারায় বোঝালো কোনো প্রতিক্রিয়া না জানাতে। খাবার শেষে সবার মাঝে টুকটাক কথা হচ্ছিল। অ্যালন সবার মাঝে বলে, চলো নাইট ক্লাবে যাই। জন সাতের হাঁটা ফোল্ড করে বলে, আজ যেতেই হতো, চলো সবাই একসাথে যাই। ডিলান সহ অন্যরা সাড়া দিল। মুহূর্তে খুশবুর চোখে মুখে ছড়িয়ে গেল আতঙ্ক। আরশাদ কি তাকে এখন ক্লাবে নিয়ে যাবে? সেদিন বৃষ্টির অভিজ্ঞতা, আর তার যাওয়ার ইচ্ছে নেই। অথচ সবাই সম্মতি দিলেও আরশাদ যেতে রাজি হলো না। ফ্লুজিকে নিয়ে তো কখনোই বন্ধুদের সহিত সে ক্লাবে যাবে না। এরা এখন ক্লাবে গিয়ে ঠিক কী করবে সবটাই আরশাদের জানা। ফ্লুজি এসব স্বাভাবিকভাবে নিতে পারবে না, তাই আরশাদ যেতে চায় না। জন বিরক্ত হলো আরশাদের অসম্মতিতে। সে তার বিরক্ত ধরে রাখতে ফ্লুজিকে বলে, কেন আপনাদের দেশে কি এইসব নেই, নাকি আপনি কখনোই যাননি? আমি ভদ্র ফ্যামিলির মেয়ে, এইসব আমি ভাবতেও পারি না। সেখানে আমি এইসব জায়গায় যাব? আপনারা যান, আরশাদ আমাকে বাসায় পৌঁছে দেবে। ভদ্র অভদ্র জানি না, এসব আমাদের কাছে ডাল ভাতের মতো। আপনিও চলুন, ইতালিতে যখন এসেছেন তখন অভ্যস্ত হয়ে যাবেন। আরশাদ গম্ভীর মুখে সবার উদ্দেশ্যে বলে, তোমরা সবাই যাও, আমি যেতে চাই না। অ্যালন আরশাদকে সম্মতি দিয়ে বলে, ভাবি না গেলে আরশাদে যাওয়ার প্রয়োজন নেই, আমরা যাই। আরশাদ বিল মিটিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলো। আরশাদ চলে যেতে বাকিরা চলে গেল নাইট ক্লাবে। এর মাঝে কেউ কোনো কথা বলল না। সবার মাঝে চলছে ঘোর। নিঃসন্দেহে ফ্লুজি মেয়েটা সুন্দরী, তবে সে যে কলগার্ল কারো কোনো দিক দিয়ে মনে হলো না। ক্লাবে এসে দ্রুত রেড ওয়াইন অর্ডার করলো জন। সবাই ওয়াইনের গ্লাস হাতে তুলে বসলো সমালোচনার উদ্দেশ্যে। সবার আগে ডিলান প্রশ্ন করে, এই মেয়েকে কলগাল মনে হচ্ছে না? জন হাসে, ওয়াইনের গ্লাসটা ঘুরিয়ে বলে,
ক্লেভার গার্ল, নিজের খোলসটা বাহিরেই আনতে দিল না। দেখলে কিভাবে নিজেকে ঘটিয়ে রাখলো। কডি সম্মতি জানিয়ে বলে, দেখলে মেয়েটা কেমন যেন নার্ভাস ছিল, তার চোখে মুখে অস্থির ভাব ছিল। জন হাসে, পকেট থেকে ফোন বের করে একটি ছবি ধরে সবার সামনে, যেখানে দেখা যাচ্ছে রেড ইনার পরিহিত ফ্লুজি অন্য একটি যুবকের সহিত চুম্বনরত অবস্থায় মগ্ন। আর একটি ছবিতে মেয়েটার বুকের খাঁজ পুরুষের বুকের সহিত মিশে আছে। এমন ছবি দেখে সবাই নজর সরালো। আরশাদের স্ত্রী তাদের কাছে সম্মানীয় ব্যক্তি, অথচ সেই সম্মানীয় ব্যক্তির কুকীর্তি তারা মানতে পারছে না। সব প্রমাণ তো জনের কাছে আছেই। অ্যালন বিস্ফোরিত নয়নে বলে, জন ভাই এসব ছবি কোথায় পেল? বলেছিলাম না, সিনিয়রদের সাথে কক্সবাজার গিয়েছিলাম। এরাই সেই সিনিয়র। তোমাদের যদি আমাকে বিশ্বাস না হয় তাহলে আমি তাদের উপস্থিত করব। আমি এত কিছু জানি না। এই মেয়েকে আমি আরেকটা রাতের জন্য চাই, প্রয়োজনে ডাবল পেমেন্ট করব। ডিলান রেগে গেল। জনের দিকে তাকিয়ে চোখ গরম করে বলে, প্লিজ জন ভাইয়া, এসব বলবেন না। আগে আমাদের এসবের মুখোমুখি হতে হবে। আরশাদের ওয়াইফকে নিয়ে বাজে মন্তব্য করার পরিণাম কতটা ভয়াবহ তার নিশ্চয় বলতে হবে না? আমি এসব ভাবতে পারছি না, এর সমাধান চাই। ডিলানের কথায় দু একজন সম্মতি জানালো। জন ঠোঁট বাঁকিয়ে হেসে উঠে যায়। একটি মেয়ে তাকে এতক্ষণ ইশারায় ডাকছিল, সেই মেয়েটার কাছে গিয়ে জন ঠোঁটে ঠোঁট মিশায়। মেয়েটির সাড়া পেয়ে জন আরো বেশি উত্তাল হয়। শুরু হয় দুজনের মগ্নতা। আশেপাশে কেউ আছে কি নেই এসবে পাত্তা দিল না জন।